বিএনপি সরকার যা ইচ্ছা তা করছে, কাউকে গ্রাহ্য করছে না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা হলো গিরগিটির মতো। আলোচিত ঢাকা ৮ আসনে নীরবে ঘটে চলেছে একের পর এক অদ্ভুত ঘটনা। এদিকে আজ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস হাসনাত রাজপথে ভয়াবহ তুপের মুখে পড়েছে। ২০ জন উপদেষ্টা একসাথে আজকে দেশ ছেড়ে পালিয়েছে। ডক্টর ইউনূসের কাঁপুনি শুরু, তারেক রহমান নতুন খেলা শুরু করেছে। এবার কি তাহলে দেশ চালাতে হাসিনার চুক্তিতেই ভরসা রাখছে তারেক রহমানের সরকার? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করলেও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের রাজনীতিতে সবচেয়ে বড় চমকটা সম্ভবত এখনই আসতে চলেছে। ২০ বছরের মধ্যে সবচাইতে বড় ব্যর্থতার মুখে বিএনপি সরকার। দর্শক, যেখানে হাসিনা সফল, ডক্টর ইউনূস সফল, হাসিনা ইউনূস যতটা ব্যর্থ হয় না, তারেক যে তার চেয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু উপরে দেখেন চাপাবাজি, যিনি ঝড়ের চেয়েও শক্তিশালী, অর্থাৎ কথা বলছি আমাদের বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগ পালাই গেছে, অনেক নেতারা অনেক বিপদে পড়ছে, কিন্তু মান সম্মান গৌরব নিয়ে অনেক ঝড় ঝাপটা সাইক্লোন মহা বা মব টপ সবকিছুর পরে যিনি টিকে আছেন তার নাম হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বন্ধুরা, একদম ব্রেকিং নিউজ, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু এই খবর এখনো পর্যন্ত কেউ আপনাদের সামনে নিয়ে আসতে পারেনি। অসংখ্য সংবাদ এই মুহূর্তে প্রকাশ হয়েছে। একদিকে দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ বিপদের মুখে পড়েছে, অন্যদিকে আজকে অসংখ্য উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি সরকারের ব্যর্থতা সবাই সামনে তুলে ধরতেছে। বিএনপি সরকার দেশ চালাতে পারছে না, এই নিয়ে কিন্তু আজকে তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে এবং তারেক রহমানও ভয়াবহ একটি অ্যাকশন নেন। দেশের রাজনীতি উত্তাল হয়েছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছে সবকিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, এবং সার্জিস হাসনাতের এই অবস্থার পিছনে কে রয়েছে এইটাও দেখতে পারবেন। আর সুন্দর দর্শক, আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচিত ঢাকা ৮ আসনে নীরবে ঘটে চলেছে একের পর এক অদ্ভুত ঘটনা। শরীফ ওসমান হাদির মৃত্যু, নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারির পরাজয়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হয়ে পড়া। অদ্ভুতভাবে সবকটি ঘটনায় ঘটেছে মাসের ১২ তারিখে। আর এই কাকতালীয় মিল ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য ও আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি করিনি, আমি পদসম্মুখে যাহা পাই যাই করিনি। আগামী ২৪ ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। বাবু ছিঁড়ে ফেলাইতে হবে। তুমি কোন বালাব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? আপনি ঢাকা হাটে ফেল করেছেন। রাজধানীর মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত দেশের অন্যতম আলোচিত সংসদীয় আসন ঢাকা ৮। ইতিহাস, আন্দোলন, রাজনৈতিক উত্থান পতনের অসংখ্য স্মৃতির সাক্ষী এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই আসন। তবে ভোটের উত্তেজনার আড়ালেই যেন ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা, যা সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি ঢাকা ৮। বহু আন্দোলন, রক্তাক্ত স্মৃতি আর ক্ষমতার পালাবদলের ইতিহাস বহন করছে এই এলাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই আসনকে নতুন করে আলোচনায় নিয়ে আসেন তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদি। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের বলবীর চিরোন্নত মানুষের। অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন হাদি। জুলাই আন্দোলনের চেতনাকে টিকিয়ে রাখা এবং বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তার সাহসী কণ্ঠ ছড়িয়ে পড়ে বাংলার আনাচে কানাচে। বড় রাজনৈতিক দল বিএনপি জামায়াতের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে শুরু হতো তার নির্বাচনী প্রচারণা। তারপর সারাদিন ছুটে বেড়াতেন ঢাকা ৮-এর অলিগলি, বাজার, মহল্লা। সব শ্রেণী পেশার মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই তরুণ নেতা। ধীরে ধীরে হাদিতে মুগ্ধ হতে থাকেন সব শ্রেণীর মানুষ। তবে হঠাৎ গত বছরের ১২ই ডিসেম্বর হাদির ছোটাছুটি আর প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেয় ঘাতকের নির্মম বুলেট। জুমার নামাজ পড়ে রিকশায় চড়ে হাইকোর্ট এলাকায় যাওয়ার সময় পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। এদিকে হাদি মারা যাওয়ার পরও থেমে থাকেনি ঢাকা ৮ নিয়ে আলোচনা। এই আসন থেকে এমপি প্রার্থী হন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য এবং হাসি ঠাট্টার পরও বড় অংশের মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তার প্রতিনিয়ত খোঁচা মেরে কথা বলাও দেশবাসীর মনে রসবোধের জন্ম দিতে থাকে। অবশেষে আসে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভোটযুদ্ধ। টান উত্তেজনার পর মির্জা আব্বাসের কাছে হেরে যান পাটোয়ারি। এই আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। যদিও নির্বাচনে হেরে আব্বাসের বিরুদ্ধে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তোলেন পাটোয়ারি। তবে পরে এই রায় মেনে নেন তিনি। আপনি ঢাকা হাটে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস।
আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। এরপর আসে 12ই মার্চ, যেদিন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে এদিন মধ্যরাতে খবর আসে স্টক করেছেন মির্জা আব্বাস। এদিন যার সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল, তার পরিবর্তে তার জায়গা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এরপর তার মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। এদিকে এখানেই ঘটে গেছে রহস্যজনক ঘটনা। ভালো করে ভাবুন, হাদির মৃত্যু 12ই ডিসেম্বর, জাতীয় নির্বাচন পাটোয়ারির হার, মির্জা আব্বাসের জয় 12ই ফেব্রুয়ারি, সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ, এবং ওই দিনই মির্জা আব্বাসের অসুস্থ হওয়ার খবর সামনে আসে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, প্রতিটি ঘটনায় কোনো না কোনো মাসের 12 তারিখই ঘটেছে, এবং সবকটি ঘটনা ঢাকা 8 আসনেই। আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, এই আসনে নির্বাচন নিয়ে এত আলোচিত হলেও কেউই যেতে পারেননি সংসদে। অপ্রত্যাশিত মৃত্যুর কারণে ওসমান হাদি নির্বাচনে হেরে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং জয়ী হলে অসুস্থতার কারণে মির্জা আব্বাস। 20 বছরের মধ্যে সবচাইতে বড় ব্যর্থতার মুখে বিএনপি সরকার। দর্শক, যেখানে হাসিনা সফল, ডক্টর ইউনূস সফল, হাসিনা ইউনূস যতটা ব্যর্থ হয় নাই, তারেক জিয়া তার চেয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু উপরে উপরে দেখেন চাপাবাজি। কি মানে, এই যে মন্ত্রী রবিউল এর মতো চাপাবাজ, আমি একটা বিষয় নিশ্চিত, এই রবিউলকে তারেক রহমান সরিয়ে দিতে বাধ্য হবেন। এই মন্ত্রী রবিউল এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির জনক। এই রবিউল ব্যাপক চাপাবাজি করছেন, রাস্তায় রাস্তায় যাচ্ছেন আর এমন ভাবে মাস্তানের মতো কথা বলছেন, সাংবাদিকরাও ভয় পায়। মানে মন্ত্রী একটু নিরিবিলি কথা বলবেন, ধীরে সুস্থে ভদ্রতার সাথে না, মানে তার কথার উপর কেউ কথা বললে ওইখানে থাপড়ানো শুরু করবেন, এমন একটা ভাব। টক শোতে যান, এমন ভাবে কথা বলেন মনে হয় যেন তার সহ আলোচককে ওইখানে থাপড়ানো শুরু করবেন, বেয়াদব টাইপের কথাবার্তা বলেন। এই রবিউল তিনি এক এক জায়গায় ফাটাকেস্টের মতো যাচ্ছেন আর বলছেন, না ভাড়া তো কম নেওয়া হচ্ছে। এবার নিজে নিজে সাজাচ্ছেন, 30 টাকা ভাড়া কম নিচ্ছেন, তাই না? কেউ বলছেন একবারই যে হ্যাঁ 30 টাকা কম নিচ্ছে, 830 টাকার ভাড়া 30 টাকা নিচ্ছি, 800 টাকা নিচ্ছি, এই কথা কেউ বলছেন। তিনি নিজেই বলছেন 830 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছেন, তাই তো? নিজে প্রচার করেন, ফাটাকেস্টগুলি দেখাচ্ছেন। হ্যাঁ, ভাড়া অতীতের চাইতে কমে গেছে, সবসময় ভাড়া বাড়ে, এবার ভাড়া কমেছে। কত চাপা, লঞ্চের ভাড়া 10% কমিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে কি? এগুলো সব চাপাবাজি, মিডিয়ার মাধ্যমে ধামাচাপা দেওয়া হচ্ছে বাস্তবতা। কিন্তু কিছু কিছু তথ্য তো আসছে। দর্শক, আসল খবর হচ্ছে 20 বছরে বাংলাদেশে যা ঘটেনি, 20 বছরে অপকর্ম এবং চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া নেওয়ার যে রেকর্ড, 20 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন কি ঘটেছে। আমি 2টা খবর আপনাদেরকে জানাই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ, ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলছে। চিন্তা করেছেন? এর মানে হাসিনার আমলে যত অনিয়ম না হয়েছে, ইউনূসের আমলে তো হয়নি। ইউনূসের আমল বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ আমল, সেই হাসিনার আমলের রেকর্ড ভঙ্গ করেছে 20 বছরের মধ্যে। গত 111 সরকারের আকামকেও ভঙ্গ করেছে, যদিও গত 111 সরকারের এই দিক থেকে চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পেরেছে। এর মানে 20 বছর আগে ছিল বিএনপি সরকার। বিএনপির চাঁদাবাজির তুলনা শুধু বিএনপির সাথে, আর কারোর সাথে নয়। দেখছেন, 20 বছরের রেকর্ড ভঙ্গ করেছে, আর উপরে বলছে যে ভাড়া কমিয়েছি। চাপাবাজ কত প্রকার, কি কতটা ব্যর্থ। হাসিনা নিজেদের কর্মীদের অনেক খাওয়া দাওয়া দিতেন, কিন্তু লিমিট বজায় রাখতে বলতেন। চুল কাটার নাপিতের কাছ থেকে হাসিনার লোকজন চাঁদা নিয়েছে, এরকম আমি কখনো দেখিনি। কিন্তু বিএনপি চুল কাটার নাপিতের কাছ থেকেও চাঁদা নিচ্ছে। এবং রাস্তায় যারা ডিম বিক্রি করে, হাটে ডিম বিক্রি করে, তাদের কাছ থেকেও টাকা নেয় বিএনপি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের কাছ থেকে নেয়। আওয়ামী লীগ স্মার্ট, আবার রাজকীয় চাঁদাবাজি করেছে। কিন্তু বিএনপি ওই যে শাহেকে চরমনাই বলতেন না, বিএনপি স্যাঁচরা চাঁদাবাজ, এরা হচ্ছে স্যাঁচরা চাঁদাবাজ। তো দর্শক, এই খবরটা, এটা একটা ইতিহাস। তারেক রহমান যে কতটা ব্যর্থ সরকার, মানে তারেক রহমান বিএনপি সরকারের ব্যর্থতার তুলনা শুধু বিএনপির চাইতে আওয়ামী লীগ আমল, হাসিনা আমল ভালো ছিল, অ্যাটলিস্ট এই দিক থেকে। আমি বলছি সব দিক থেকে। হ্যাঁ, গুম খুন এই দিকটা হচ্ছে হাসিনা সবচেয়ে ব্যর্থতা, এগুলো বাদ দিলে অনেক ভালো ছিল। সালাম আলাইকুম। আওয়ামী লীগ সরকারের মধ্যে একজন সৌভাগ্যবান পুরুষ ছিল, যিনি ঝড়ের চেয়েও শক্তিশালী। অর্থাৎ কথা বলছি আমাদের বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পু ভাই। আওয়ামী লীগ পালাই গেছে, অনেক নেতারা অনেক বিপদে পড়ছে, কিন্তু মান সম্মান গৌরব নিয়ে অনেক ঝড় ঝাপটা, সাইক্লোন, মহা মব টপ সবকিছুর পরে যিনি টিকে আছেন, তার নাম হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো সর্বশেষ শাহাবুদ্দিন চুপ্পুর একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে সংসদ থেকে শুরু করে মাঠ পর্যায়ে এসেও যেই ঘটনাগুলো ঘটছে, তো কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতির এক ভাষণে বিএনপি জামাতের মধ্যে একই খেলা শুরু হলো, বা বিএনপি জামাতকে কি রাষ্ট্রপতি লাগাই দিলেন? না, তিনি আসলে লাগান নাই, তিনি তার বক্তব্য দিয়েছেন।
তার এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে যেমন ওই দিন বিশৃঙ্খলা ঘটেছে, এর পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলায় রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তর্কের জেরে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। আমার দেশ পত্রিকা যে প্রতিবেদনটি করেছে সেখানে দেখানো হয়েছে যে এই ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তিও করা হয়েছে। আপনার উপজেলার ন্যাক মরদ ইউনিয়নের চন্দনহাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সূত্র বলছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করছিলেন স্থানীয় আপনার যে যুবদল নেতাকর্মীরা। এই সময় তারা জামায়াতের সংসদ সদস্যদের কক্ষ ত্যাগের বিষয়টি নিয়ে সমালোচনা করলে সেখানে উপস্থিত নেকমরদ ইউনিয়নের ওয়ার্ড জামায়াত সভাপতি আক্তার হোসেন প্রতিবাদ জানান। অর্থাৎ রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিয়েছিলেন সেখানে আমাদের জামাতের যারা এমপিরা ছিলেন, এনসিপির যারা ছিলেন, তারা ওয়াক আউট করেছিলেন। যদি বিএনপিটাকে পাত্তা দেয় নাই, এটা ঘটতেই পারে। তো এই বিষয়টা নিয়ে যখন চায়ের টেবিলে বক্তব্য হচ্ছিল তখন সেখানে উপজেলা জামাতের যিনি সভাপতি তিনি আবার এটা প্রতিবাদ জানান। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হতে থাকে, এমনকি দিন শেষে যে যার যার মতো করে সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি নেতা আরিফুল ইসলাম, ফারুক, রুবেল এবং জামায়াত নেতা আক্তার হোসেন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রানী শঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেহেতু 2 দলই সরকারি আছে, তো পুলিশ আপনার ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। এরপর তিনি বিএনপি নেতা আরিফুল ইসলাম 7 জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। অপরদিকে জামায়াত নেতা রবিউল ইসলাম তিনি আবার পাল্টাপাল্টি 5 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আবার হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় জামাত ইসলামের নেতা আক্তারুল ইসলামকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তার দেখিয়েছে। এ বিষয়ে বিএনপির সম্পাদক তিনি বলছেন যে জামাতের লোকজন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়, আর এতে নেতাকর্মীরা আহত হয়, এমনকি দাওটাও দিয়ে কোপটোপ দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারিরা হলো গিরগিটির মতো। গিরগিটির সাথে তুলনা করে গিরগিটিকে আমি ছোট করে ফেললাম নাকি সেটা বলতে পারতেছি না, কারণ গিরগিটির হলো প্রাকৃতিকগতভাবে তার স্বভাব রং পাল্টানো। কিন্তু এই মানুষরূপী গিরগিটিরা তারা সময় শেষে ঠিকই রূপ পাল্টান, রং পাল্টান, মুখোশ ধারণ করেন, আবার মুখোশ খুঁড়ে ফেলেন। তারা সকালে বলেন এক কথা, বিকালে বলেন এক কথা, মুখের কোনো লাগাম নাই। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অকথ্য অশ্রাব্য কথা শব্দ ব্যবহার করেন, যে এটা মোটেও ঠিক না। ভোর রাত্রে সিয়ারি খাওয়ার পরেই ফেসবুকে পোস্টে জানিয়ে দিলেন যে তিনি ক্ষমা প্রার্থী। এই পাটোয়ারির কথা বলতেছি। কেন ক্ষমা প্রার্থী? অতীতের কোনো বক্তব্য কথার মাধ্যমে যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা প্রার্থী। তিনি পরামর্শ পেয়েছেন, মার্জিতভাবে কথা বলবেন, আত্মিকভাবে চলাফেরা করবেন। আত্মিক মানে আধ্যাত্মিক, অভ্যন্তরীণ, অন্তর্মুখী দৃষ্টি করা। তাই আমরা সেটা নিয়ে কথা বললাম যে হ্যাঁ, অবশ্যই পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যদি তিনি বুঝতে পারেন তাহলে অবশ্যই সাধুবাদ। কিন্তু দেখলাম যে তিনি বুঝতে পারেন না, তাকে কেউ বা কাহারা পরামর্শ দিয়েছেন। এখন এই ধরনের ক্ষমাপ্রার্থী হওয়ার পরে যখন সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দেন তখন আপনি কি বলবেন? এই পাটোয়ারিদের সাথে গিরগিটিরও তুলনা করা আমার মনে ঠিক হবে না, কারণ গিরগিটিকে ছোট করা হবে। আমি একজনকে পরিচয় করিয়ে দিই। পরিচয় বলতে আপনারা তাকে ইতিমধ্যেই চেনেন। তার নাম হলো মুজিবুর রহমান মঞ্জু। তিনি এবি পার্টির চেয়ারম্যান। ওই যে টাকলা ফোয়াদ আছে না, টাকলা ফোয়াদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান এই মঞ্জু সাহেব। তিনি কিছু কথা বলছেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির সেই বক্তব্যের দিকে যাব, মানে দুজনের বক্তব্য একই ধারায়, তো যার কারণে আমি প্রথমে মঞ্জু সাহেবের একটা বক্তব্য আপনাদের পড়ে শোনাই যে ঠিক কী কারণে আমি ওই কথাটা বললাম যে মির্জা আব্বাসকে ছেড়ে এখন জনাব সালাউদ্দিন আহমেদের পিছিয়ে লাগলো নাসিরউদ্দিন পাটোয়ারিরা। নাসিরউদ্দিন পাটোয়ারিরা আমি এই জন্যই বললাম, এই যে মঞ্জু বলেন, টাকলা ফুয়াদ বলেন, আরও যারা আছেন, তাদের আদর্শটাই একই। তারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং সংবিধানকে মেনে চলতে পারেন না, বা সংবিধানকে তারা ছুঁড়ে ফেলতে চান। এটার পিছনে কি রহস্য ইতিমধ্যে আমরা অনেকাংশে বুঝতে পেরেছি। কেউ প্রকাশ্যে বলেন, কেউ প্রকাশ্যে বলেন না, আন্ডারগ্রাউন্ড গোপনে কাজ করেন, তাদের স্বভাবগত যেটা। আমি মঞ্জু সাহেবের একটা বক্তব্য আপনাদের শোনাই, দেখেন, তাহলে আপনারা পড়ে নিতে পারেন, ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি। মঞ্জু সাহেব বলছেন, সালাউদ্দিন আহমেদের মতো একজন উপদেষ্টা যদি শহীদ জিয়ার থাকতো এবং তিনি যদি তার কথা মেনে চলতেন, আমার নিশ্চিত বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হতো না। মানে যেমন ধরেন এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা বা পরামর্শদাতা যেটাই বলেন না কেন, সেটা সালাউদ্দিন আহমেদ সাহেবকে বোঝানোর চেষ্টা করছেন। এবং এই যে সালাউদ্দিন আহমেদ যেভাবে জনাব তারেক রহমানকে বোঝাইতেছেন, এইভাবে যদি সালাউদ্দিন আহমেদ শহীদ জিয়াকে বোঝাইতেন তাহলে নাকি বাংলাদেশ স্বাধীন হতো না। এই কথা তিনি বলছেন। কেন বলছেন নিচে আবার সেটাও বলছেন। কারণ হিসাবে তিনি বলছেন, তখন তিনি শহীদ জিয়াকে বলতেন, কারণ তখন তিনি অর্থাৎ সালাউদ্দিন আহমেদ তখন শহীদ জিয়াকে বলতেন, খবরদার, সাংবিধানিক নিয়ম ভেঙে আপনি স্বাধীনতার ঘোষণা দেবেন না,
কারণ রাষ্ট্র স্বাধীনতায় এগুলো আবেগ দিয়ে চলে না, মানে ওই যে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা এখানে নিয়ে আসছেন। এখন আপনি বলুন তো কত ছোট মনের অধিকারী হলে, কত হীনমন্যতায় ভুগলে এই ধরনের মানুষ, যে সমস্ত মানুষের ডিজে পার্টিতে যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের কথা হচ্ছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।